ছিল, কারণ প্রফেসর আসিফ নজরুলকে আমি বলতে শুনলাম যে উনি জানতেন না এই সিদ্ধান্তের ব্যাপারে আমেরিকার চুক্তির প্রসঙ্গে। এটা তো দেখেন, এই আমেরিকান চুক্তিটা তো যারা ট্রেড নেগোসিয়েটিং টিম ছিল তারা করেছেন, কমার্স অ্যাডভাইজার ছিলেন, আপনি বলেছেন যে ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, অটুক পর্যন্ত ওই একটা জিনিস যখন অ্যাপ্রুভালের পর্যায়ে যায় তখন তো এটা সবার জন্য এটা তো একটা ইস্টাবলিশড নর্ম, এটা হচ্ছে রুলস অফ বিজনেসে হচ্ছে যে এটা ক্যাবিনেটে আসবে, এসে তারপরে ইয়ে হবে। অ্যাপ্রুভ হওয়ার পরেও কি মানে সিদ্ধান্তগুলি নিয়ে অন্য কারোর সাথে আলাদা আলাদা করে আলাপ আলোচনা হইতো, যে মানে এই গ্রুপের সাথে? না, অ্যাপ্রুভ হওয়ার পরে তো আর এটা আলোচনার তো কিছু নাই। তো প্রফেসর আসিফ নজরুল কেন বললেন যে তিনি জানতেন না? প্রফেসর আসিফ নজরুল কেন বললেন যে তিনি জানতেন না? না, যেহেতু উনি ট্রেড নেগোসিয়েটিং টিমের পার্ট ছিলেন না, সেই জন্য। ডিপ স্টেট ব্যাপারটা কি শফিক ভাই? ডিপ স্টেট চেয়েছিল 2029 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকেন। তো আমরা অনেক সময় শুনছিলাম যে ডিপ স্টেট মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক লম্বা সময় থাকা দরকার, থাকলে আরো ভালো হইতো। এই ডিপ স্টেটটা কারা আসলে শফিক ভাই, যারা অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত চেয়েছিল? এই যারা কোনো কিছু এক্সপ্লেন করতে পারে না তারা এগুলো বানায়, যে ডিপ স্টেট, স্টেট। আমি আমার সময় ডিপ স্টেট বলে কিছু দেখি নাই, সরি। 18 মাসে, এই 18 মাসে পুরোপুরি ডিসিশন মেন ক্যাবিনেট নিয়েছেন এবং আমি যথাসময়ে সেটা সবাইকে জানিয়েছি। এই গভর্নমেন্ট যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিল তার ডিসিশন গুলো। আর ইলেকশনের ব্যাপারে তারা প্রথম থেকেই বলছেন ইলেকশন কখন হবে, এই ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি আমরা রাখি নাই। আমি বোধহয় এটা নিয়ে কতবার যে বলেছি, যতবার আমাকে ইয়েতে প্রশ্ন করা হয়েছে আমি বারবার বলেছি যে কবে এই ইলেকশন হবে। এটাও বলেছি যে পৃথিবীর কারো সাধ্য নাই এই ইলেকশনকে দিলে না, সেইটা আপনি বলছেন। কিন্তু ওই যে ডিপ স্টেটের প্রসঙ্গে আমি হঠাৎ করে আমাদের দর্শকদের মন্তব্য দেখতেছিলাম যে উনার নাম খায়রুল বাশার, উনি এটা কথা বলেছেন, আমার চোখে এটা পড়ে না, আমি উনার মন্তব্যটা একটু পড়ে শোনাই। উনি বলতেছেন, ভাই প্রশ্ন, নির্বাচনের দিন উনি একটি টম গল্প প্রকাশ করেছিলেন, এইটাই উনি ডিপ স্টেট, ওইটাতে উনি মানে উনার কথা আর কি, এইটাতে ডিপ স্টেটের কথা ছিল, উনার কাছে প্রশ্ন উনি কি বিশ্বাস করে দেশে ডিপ স্টেট আছে? আপনি একটা কোনো টম গল্পে ডিপ স্টেটের কথা বলেছিলেন, মানে আপনার যে টম? আমার মনে পড়ে না, মনে পড়ে না। আমি মনে করি যে খুব ভালো ইলেকশন হয়েছে। আমাদের সমস্ত সরকার যারা যারা ইলেকশন আয়োজনের সাথে জড়িত সবাই একই সুরে কথা বলেছেন। তারা খুবই ডিটারমাইন্ড ছিলেন দেশকে একটা ভালো ইলেকশন দিবেন এবং খুব দ্রুততম সময়ে দিবেন, সেই কাজটা ওনারা করেছেন। আপনাদের, আমরা শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই মানে ক্যাবিনেট বৈঠকে উনার সাথে কথা বলে অনেকেই খুবই উজ্জীবিত হতেন। অনেকে, উনার কি কোনো রিপোর্ট কার্ড সিস্টেম ছিল, যে বা পারফরমেন্স ইভ্যালুয়েশনের কি কোনো সিস্টেম ছিল? উনার কোন উপদেষ্টারা ভালো করতেছেন, কোন উপদেষ্টা ভালো করতেছেন, সেক্ষেত্রে কি আমরা জানতে পারি যে অ্যাকর্ডিং টু মিস্টার ইউনূস উনার টপ 3 পারফর্মার বা ওয়ার্স্ট 3 পারফর্মারকে? এগুলি নিয়ে আলোচনা হয় দেখি আর কি, সেই জন্য জানতে চাইতেছি। এটা বাইরে মুখরোচক আলোচনা হতে পারে, বাট দেখেন যারা অ্যাডভাইজার তারাও তো আমাদের সমাজের নেতৃস্থানীয় লোক, তারা রেসপেক্টেড পারসন, তাদেরকে সেইভাবেই আনা হয়েছে এবং তারা দে ডিড দ্যাট জব ওয়েল। আমি তো মনে করি সমস্ত অ্যাডভাইজাররাই ভালো করেছেন। আর এটা তো উনি প্রফেসর উনি ইয়েতে ক্যাবিনেট মিটিং গুলোই উনি চেতেন যে সবাই ডিবেটে অংশগ্রহণ করুক, একটা বড় ইস্যু আসলে সবাই যেন কন্ট্রিবিউট করে, সবাই যেন তার অভিজ্ঞতা, তার আন্ডারস্ট্যান্ডিংটা তুলে ধরে একটা বিষয়। এবং এতে যেটা হয়েছে, আমি যেটা পেয়েছি যে খুব লাইভলি ডিবেট হতো, কোনো দিন 2, 3, 4 ঘন্টা ডিবেট হয়েছে এই বিষয়টা আমরা কেন করব না, এটার ভালো দিকটা কি, খারাপ দিকটা কি। উনি এই ডিবেটটারে উনি চেতেন যাতে সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান যাতে ডিবেটে অংশগ্রহণ করে, সবার মতামতটা যাতে প্রতিফলিত হয়, একটা ট্রু ক্যাবিনেটে যেটা হয় আর কি। এইটা কি পসিবল শফিক ভাই? আমরা এই ক্ষমতা থেকে যাওয়ার পরে কথা ছিল যে প্রফেসর আসিফ নজরুল আমার সঙ্গে কথা বলবেন, কেন জানি উনি আমার সঙ্গে কথা না বলে, মানে আমার সঙ্গে পরে কথা বলবেন বলে বিবিসির সঙ্গে কথা বললেন। যাই হোক, হাওয়েভার প্রফেসর আসিফ নজরুল বললেন যে
স্পেসিফিক আবারও চুক্তির প্রসঙ্গে যাইতে হয় বা অন্য প্রসঙ্গে, তিনি জানতেন না বা তাদের সঙ্গে এই আলোচনাটা করা হয় না? ইজ ইট পসিবল যে মানে ক্যাবিনেটের একজন মেম্বারকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য সময় আমরা এরকম শুনতাম, শেখ হাসিনার সময় আমরা এরকম অনেক শুনছি যে অনেক মন্ত্রীরা আমাদের বলছেন ভাই কোথা থেকে কি হয় জানি না। আপনিও নিশ্চয়ই শুনছেন অনেক রকম যে কোথা থেকে কি হয় ওনার কাছে এরকম কিছু একটা ছিল। কারণ প্রফেসর আসিফ নজরুলকে আমি বলতে শুনলাম যে উনি জানতেন না এই সিদ্ধান্তের ব্যাপারে, আমেরিকার চুক্তির প্রসঙ্গে। এটা তো দেখেন, এই আমেরিকান চুক্তিটা তো যারা ট্রেড নেগোসিয়েটিং টিম ছিল তারা করেছেন, কমার্স অ্যাডভাইজার ছিলেন, আপনি বলেছেন যে ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, অটুক পর্যন্ত ওই একটা জিনিস যখন অ্যাপ্রুভালের পর্যায়ে যায় তখন তো এটা সবার জন্য এটা তো একটা ইস্টাবলিশ নর্ম, এটা হচ্ছে রুলস অফ বিজনেসে হচ্ছে যে এটা ক্যাবিনেটে আসবে, এসে তারপরে ইয়ে হবে। এপ্রুভ হওয়ার পরেও কি মানে সিদ্ধান্তগুলি নিয়ে অন্য কারোর সাথে আলাদা আলাদা করে আলাপ আলোচনা হইতো যে মানে এই গ্রুপের সাথে? না, অ্যাপ্রুভ হওয়ার পরে তো আর এটা আলোচনার তো কিছু নাই। তো প্রফেসর আসিফ নজরুল কেন বললেন যে তিনি জানতেন না? প্রফেসর আসিফ নজরুল কেন বললেন যে তিনি জানতেন না? না, যেহেতু উনি ট্রেড নেগোসিয়েটিং টিমের পার্ট ছিলেন না, সেই জন্য উনি তো এই ট্রেড নেগোসিয়েটিং টিমেরই পার্ট। মানে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পরে কোন ধরনের সিদ্ধান্তের বিচ্যুতি বা সিদ্ধান্তের প্রসার নিয়ে সেই টিমের সাথে বা সেই উপদলের সাথে আলাপ আলোচনা করতেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আমি যেটা আমি ওনার কথায় যেটা বলেছি, উনি আসলে আরো ডিটেল হয়তো বা ইনফরমেশন এক্সেস চাচ্ছিলেন বা এই ধরনের কথা, বাট সোফার আমি মনে করি যে এটা যেটা ইস্টাবলিশ নর্ম সেটাই বজায় রাখা হয়েছে। একটা ট্রেড নেগোসিয়েটিং টিম করা হয়েছে শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে, সেখানে লিড নেগোসিয়েটর ছিলেন ডক্টর খলিলুর রহমান, আমাদের কমার্স সেক্রেটারি মাহবুবুর রহমান, উনি আনফরচুনেটলি কিছুদিন আগে মারা গেছেন। এর মধ্যে 4-5 জনের টিম ছিলেন, তারা এটা পুরোটা দেখেছেন অল থ্রু।